বাস ট্রেনে অনেকটাই নির্বিঘ্নে বাড়ি যাচ্ছে মানুষ। মহাসড়কে দুই এক জায়গায় যানবাহনের ধীরগতি। সদরঘাট লঞ্চ টার্মিনালে দুপুরেও যাত্রীদের উপচে পড়া ভিড়। কোনো ভোগান্তি দেখতেছি না, আর এরকম কোনো যানজটও দেখা যায় না। আমি দাদু বাড়ি যাব, আমি মজা করব। ঈদে বাড়ি যাচ্ছি, অনেক মজা লাগছে, মানসিক প্রশান্তি হচ্ছে। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসাথে নামাজ আদায় করবেন ৩৫,০০০-এর বেশি মানুষ। চৈত্রের গরমে হাঁসফাঁস জনজীবন। ঈদের দিনও একই রকম থাকবে আবহাওয়া। প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশ নিয়ে বিশ্বে দিচ্ছে ইতিবাচক বার্তা, বলছেন বিশ্লেষকরা। ভারতের সাথে টানাপোড়েনের মধ্যে এই সফর তাৎপর্যপূর্ণ। নাটোর জেলা প্রশাসকের পুরনো ডাক বাংলোর পাশ থেকে সিলমারা ব্যালট উদ্ধার। দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যাহত হয় এগুলো। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। আহত কয়েক হাজার, বিধ্বস্ত বহু ঘরবাড়ি। ঈদ উদযাপন ঘিরে বিশ্বজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কেনাকাটা। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে নিজ নিজ এলাকায় ছুটছেন ঘরমুখো মানুষ। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। মহাসড়কে কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ থাকলেও অনেকটা নির্বিঘ্নে ঘরমুখো মানুষ। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তিতে চলছে এবারের ঈদ যাত্রা। সরকারের উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ভাড়া নিয়ে কিছু অভিযোগ থাকায় গাবতলীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আনন্দ ভাগাভাগি করার উৎসবে নিজেকে সামিল করতে সড়ক পথে মানুষের যাত্রা। প্রতিবারই হরেক রকম ভোগান্তিকে সাথে করে আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে যেতে হয়। তবে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। বরাবর অন্য সব ঈদে যেমন প্রচুর ভিড় থাকে, আজকে ভিড়টা কম মনে হচ্ছে আমার কাছে। বিড়ি সিঁড়ি যাবো, মামনি বাসে গিয়েছিলাম, তো ওরা বলতেছে 400 টাকা ভাড়া। তাই আমি বললাম ভাড়া কত, ওরা বলতেছে 800 টাকা। অন্যবারের থেকে এবার অনেক বেশি ভালো, এবং অল ক্রেডিট গোস থ্রু অন ডক্টর ইউনূস। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই, শুনিনি আমি। আশা করি বাড়তি ভাড়া কোনো নেওয়া হবে না। গাবতলী বাস টার্মিনাল ঘুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষের ঈদ যাত্রায় স্বস্তি এসেছে। আবার নিরাপদে মানুষ যেন ঢাকায় ফিরতে পারে সেই উদ্যোগও নেওয়া হয়েছে। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেইনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ করে ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। গাবতলীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালনা করে একটি অভিযানে জানানো হয়, স্বল্প দূরত্বের বাসে কিছু অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে, এবং সেগুলো আমরা দেখলাম যে বাস সুলতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, সেটা আমরা সরেজমিনে তদন্ত করে দুইটি পরিবহন। দেশের একজন নাগরিক হিসেবে ভোক্তারা প্রতারিত হলে সাথে সাথে ৩২ দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও বাস, ট্রেন আর লঞ্চে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। আর সেই ঈদ যাত্রার খবর আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন। শুরুতেই যেতে চাই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখান থেকে আমাদের সহকর্মী ইমে আজিজ যোগ দিবেন। আজিজ, যেমনটি বলছিলাম, আজও অনেকেই সড়ক পথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বা হচ্ছেন। কেমন দেখছেন ঈদের সার্বিক অবস্থা, আমাদেরকে একটু জানাবেন। দিতে চাচ্ছিলাম ঈদের সার্বিক যাত্রা কেমন দেখতে পাচ্ছেন একটু যদি জানাতেন দর্শকদের উদ্দেশ্যে।
ধন্যবাদ কলি। আমি এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। সেখান থেকে ঈদযাত্রার যে চিত্র আমি এখন আপনাকে জানাতে পারি যে সকালের যে চিত্র ছিল সেটির তুলনায় এখনকার চিত্র একটু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। কারণ বিকেলের যে বাসগুলো ছিল সেগুলো এখনই ছাড়া শুরু হয়ে গেছে। দুপুর 2টা থেকে বাসগুলো ছেড়ে যাবে। কাউন্টার থেকে আমাদের জানানো হয়েছে যে এই এখনকার যে বাসগুলো আছে এখন থেকে মধ্যরাত পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত টিকিট আগেই কেটে রাখা হয়েছে। যাত্রীরা সেগুলো আগেই কনফার্ম করে রেখেছেন। সেই যাত্রীরা এখন আসছেন। এর পাশাপাশি অনেকে আসছেন যারা আগে টিকিট করেননি, তারাও এসে এখন টিকিট কেনার চেষ্টা করতেছেন। তবে অনেক কাউন্টারে টিকিট তারা পেলেও বিভিন্ন কাউন্টারে টিকিট না থাকার কথা জানাচ্ছেন যাত্রীরা। তারা বলছেন যে কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। তবে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগে অভিযান চালিয়েছিলেন, তাদের ভিজিলেন্স টিমও এখানে আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন যে অভিযান চালানো হচ্ছে তাতে অতিরিক্ত ভাড়া আদায়ের যে প্রবণতা সেটি কমে আসছে। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে আরও জানিয়েছেন যদি কোনো ভোক্তা অভিযোগ করেন যে তার কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, তাহলে যারা ভাড়া আদায় করছেন, বাড়তি ভাড়া আদায় করছেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমি যদি আপনাকে এক কথায় বলতে চাই যে এবারের ঈদযাত্রা, সড়ক পথের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশ স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফিরতে পারছেন। জি, ধন্যবাদ আপনাকে আজিজ। আমরা সড়ক পথের আরো খবর জানবো। আমরা এই পর্যায়ে আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত আছেন, তার কাছে দিতে চাই। গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে আছেন হোসেন আলী বাবু। বাবু, একটু জানতে চাই চন্দ্রায় যাত্রীদের যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও কোনো জটলা আছে কিনা? এই জায়গাতে আমরা প্রতি বছর যেমন ঈদযাত্রায় জটলার খবর দিয়ে থাকি, এবারের চিত্র কেমন? শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আসলে ঢাকা মহাসড়কের যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কিন্তু রয়েছে। আমি দেখাতে চেষ্টা করছি যে দুপুর 12টার পর থেকে আসলে এই এলাকার যত শিল্প কারখানাগুলো রয়েছে সব শিল্প কারখানাগুলো ছুটি দেওয়ার পর থেকে আসলে এই ঢাকা মহাসড়কের যে চন্দ্রা মোড়ে, সেই চন্দ্রা মোড়ে যাত্রীদের উপস্থিতি একদম ব্যাপক পড়েছে এবং মানুষের ঢল পড়েছে। যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। কেউ গাড়িতে উঠছেন, কেউ ট্রাকে উঠছেন, কেউ লেগুনাতে উঠছেন। উঠে আসলে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে আসলে এই চন্দ্রা মোড়ে যে কাউন্টার গুলো ছিল, সেই কাউন্টারে কোনো গাড়ি না থাকার কারণে তারা কিন্তু পায়ে হেঁটে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে কিন্তু যে সেখান থেকে তারা গাড়িতে উঠছে। আসলে শেষ মুহূর্তে আজ ছুটির দিন, তারা বাড়ি যাবে, সেই অপেক্ষা তার পরিবার পরিজন করছে এবং পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে। সেই আনন্দ মুখটা, এই যে দুর্ভোগ কষ্ট সবকিছু ভুলে তাদের মুখে একটা আনন্দ দেখা যাচ্ছে, হাসি মুখ দেখা যাচ্ছে। তারা দীর্ঘ 1 বছর পর পরিবারের সাথে আনন্দটা ভাগাভাগি করবে, সেই কষ্টগুলো তারা ভুলে যাচ্ছে। তার পাশাপাশি আসলে এই যে দীর্ঘ সারি, সেটা কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকেই। এর আগে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। যখন এই এলাকার শিল্প কারখানাগুলো ছুটি দিয়েছে তারপর থেকেই আসলে এই দীর্ঘ সারি শুরু হচ্ছে এবং জটলা সৃষ্টি হয়েছে। তার পাশে যে আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে যে তার ছিল, সেই তার ভেঙে কিন্তু আসলে যাত্রীরা এই যে বাসে ওঠার চেষ্টা করছে, ট্রাকে ওঠার চেষ্টা করছে। যেভাবে পাচ্ছে সেভাবেই যাচ্ছেন। সর্বোপরি আসলে আজকে দিনটা সারাদিনই কিন্তু এই জ্যাম থাকবে, চাপ থাকবে, তারপরে কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে বাবু। আমরা এ পর্যায়ে একটু সদরঘাটে যেতে চাই। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে আছেন শামীম রেজা। একটু জানতে চাই লঞ্চে বাড়ি ফেরা মানুষের যেই চাপ কেমন দেখছেন? হ্যাঁ কলি, এই মুহূর্তে আসলে লঞ্চ ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলগামী যেসব মানুষগুলো আসলে ঈদ উপলক্ষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই সব মানুষের চাপে আসলে সদরঘাটের পন্টুনে আসলে তিল ধরনের জায়গা নেই, পরিস্থিতি এমন। তবে যাত্রীরাও বলছেন যে আসলে তারা অনেকেই বলছেন যে তারা অনেক সকালে এসেছেন, লঞ্চে উঠেছেন, কিন্তু লঞ্চগুলো ছাড়ার বিন্দুমাত্র কোনো নাম করছেন না মালিক। লঞ্চগুলো ছাড়ার বিন্দুমাত্র কোনো নাম করছেন না মালিক পক্ষ। তারা বলছেন
এখানে অনেকে বলছেন সকাল 8টায় আমার লঞ্চ ছাড়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই লঞ্চ ছাড়া হয়নি। 10টার সময় ছাড়ার কথা ছিল, সেই লঞ্চগুলো এখনও ছাড়া হয়নি। দীর্ঘ লাইনে আসলে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এবং সময়ের সাথে সাথে এখন যাত্রীদের চাপও বাড়ছে, লঞ্চগুলোও যাত্রীদের চাপ বাড়ছে। তবে এখন পর্যন্ত আসলে আমরাও দেখছি না যে কোনো লঞ্চ ছেড়ে যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয়েছে। তবে যারা আসছেন লঞ্চ ঘাটে তাদেরকে নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী থেকে শুরু করে আসলে আইনশৃঙ্খলা ফোর্স যারা আছেন তারাও বেশ তৎপর। তবে মালিকপক্ষ বলছেন যে তারা আসলে একটু ধীরে সুস্থে লঞ্চগুলো ছাড়তে চান। তারা বলছেন যে যেহেতু 12টার পর থেকে চাপটা কিছুটা কম ছিল, তারা চাচ্ছেন যে বিকালের দিকে যেহেতু একটা বড় ধরনের একটা চাপ তৈরি হবে, সেই চাপ যাতে নিরসন করা যায়, সেই যাত্রীর চাপ যাতে নিরসন করে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্যই তারা আসলে একটু সময় নিয়ে লঞ্চগুলো ছাড়ছেন। কলি। জি শামীম, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক জানাচ্ছিলাম সড়ক এবং পানিপথের কথা। এই পর্যায়ে আমরা একটু রেলপথের খবর আপনাদের জানাতে চাই। সে কারণে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন এর মধ্যে আমাদের সঙ্গে। সবুজ, একটু জানাবেন এবারের রেলযাত্রা কেমন হচ্ছে, সেই তথ্য যাত্রীদের কাছ থেকে নিশ্চয়ই পেয়েছেন, জানাবেন। একই সাথে ঝুঁকিপূর্ণ সত্ত্বেও ছাদে ভ্রমণ করে যে যাওয়াটা, সেটা এবার ঠেকানো যাচ্ছে কিনা? কলি, মূলত ঈদযাত্রা সকাল থেকে যদি বলি বা বেশ কয়েকদিন আগে থেকে যদি বলি, বেশ স্বস্তিতেই মানুষজন ঘরে ফিরতে পারছেন। স্টেশনে চিরচেনা যেই চিত্রটি দেখা যায়, ঝক্কি ঝামেলা নিয়ে দৌড়দৌড়ি করে হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার যে চিত্র, সেটি এইবার আসলে নেই। নির্বিঘ্নে মানুষজন ট্রেনে উঠতে পারছেন এবং স্বাচ্ছন্দ্যেই আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে 71টি আন্তনগর ট্রেন এবং এর পাশাপাশি আজকে থেকে 10টি বিশেষ ট্রেন এই ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এই বিশেষ ট্রেনগুলোতে মূলত যে স্পেশাল যে ট্রেনগুলো ছাড়া হয়েছে, সেই ট্রেনগুলোতে মূলত মানুষজনকে আটকানো যাচ্ছে না ছাদে ওঠার যে জায়গাটি সেটি থেকে। তারপরেও রেল কর্তৃপক্ষ চেষ্টা করছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম রাজশাহীর চাপাইয়ের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেল, সেখানেও আরএনবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু ইঞ্জিনে মানুষজন উঠে পড়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে যে তারা তাদের মতো করে চেষ্টা করছেন নিরাপদ যেন একটি যাত্রা হয়, সবাই যেন স্বাচ্ছন্দ্যে হাসি মুখে ঘরে ফিরতে পারেন, সেই চেষ্টাটি করছেন। এবং আমরাও বেশ কয়েকদিন ধরে যেটি দেখছি যে টিকিট ছাড়া কেউ আসলে ঢুকতে পারছেন না। কিন্তু যেটি বললাম যে স্পেশাল ট্রেনের কারণে মানুষজন আসলে সেটিতে যেহেতু আগাম কোনো টিকিট দেওয়া হয়নি, স্ট্যান্ডিং টিকিট করে বা যখন স্টেশনে আসছেন তখন এই টিকিট করে আসলে ট্রেনে উঠে যাচ্ছেন। সেক্ষেত্রে সেই ট্রেনগুলোতে, বিশেষ ট্রেনগুলোতে আসলে যাত্রীর চাপ কিছুটা বেশি। জি, ধন্যবাদ আপনাকে সবুজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এদিন সকাল 8:30টায় হবে মূল জামাত। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 35,000-এরও বেশি মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন, এমনটা জানিয়েছে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দরজায় কড়া নাড়ছে, তাই সময়ের সাথে তাল মিলিয়ে ঈদ জামাতের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহে। প্রায় 25 দিনের চেষ্টায় তৈরি করা হয়েছে 25,400 বর্গমিটারের বিশাল সামিয়ানা। থাকছে কার্পেট, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন 35,000-এর বেশি মুসল্লি। নারী ও পুরুষ পৃথকভাবে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে 1200 ফ্যান। ঈদগাহ ময়দানের বিশাল এই কর্মযজ্ঞ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। সকাল 8:30টায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি,
এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই, আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। নিরাপত্তা ব্যবস্থা সহ মুসল্লিদের প্রবেশের জন্য তৈরি করা হয়েছে মোট 60টি ফটক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চৈত্রের গরমে পুড়ছে সারা দেশ, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা ওঠানামা করছে 40 ডিগ্রির ঘরে। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে রোদের তাপ, গরম বাতাসে বাড়ছে অস্বস্তি। বেশি কষ্টে আছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। দুপুরের আগেই কাজ ছেড়ে নিচ্ছেন অনেকেই, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ কেউ। আবহাওয়া অফিসের তথ্য মতে যশোর এবং সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি সহ খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগে। গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঈদের দিন দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে একটু আবহাওয়ার খবর জানাতে চাই। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী জিশান আহমেদ যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। জিশান, একটু জানতে চাই চুয়াডাঙ্গাতে আজকের তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন, আর গরমে জনজীবনের কি অবস্থা, সাধারণ খেটে খাওয়া মানুষরা কি বলছেন তাপ প্রবাহ নিয়ে আমাদের জানাবেন। কলি, বেলা গড়ানোর সাথে সাথে সূর্যের উত্তাপ, প্রখরতা এবং সূর্যের যেই তীব্রতা সেটা বেশ অনুভূত হচ্ছে। ফলে গরমের কারণেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু অস্থিরতা কাজ করছে, অতিষ্ঠ হয়ে পড়ছে গোটা জনজীবন। দুপুর গড়ানোর পর থেকে আমরা দেখছি যে রাস্তাঘাট একেবারেই জনমানব শূন্য হয়ে পড়ছে, যানবাহন শূন্য হয়ে পড়ছে। খুব প্রয়োজন ছাড়া খুব বেশি সাধারণ মানুষ কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না। বিশেষ করে সামনে ঈদ, অনেকের কেনাকাটা বাকি রয়েছে, বাজার করা বাকি রয়েছে, সেই কাজগুলো কিন্তু আসলে তারা সারছেন। তারপরেও তারা গরমে বাইরে বেরিয়ে একদিকে রোজা আছেন, অন্যদিকে প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বের হতে হয়েছে। তারা কিন্তু আসলে হাঁসফাঁস করছেন, অনেকেই ছায়াযুক্ত স্থানে অনেকটা বিশ্রাম নিচ্ছেন, আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রভাব সেটা আমাদের কাছে দৃশ্যমান। একই সাথে কিন্তু গরমের কারণে গরমজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিন্তু গরমজনিত বিভিন্ন রোগ, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ বালাই বেড়েছে। চিকিৎসকরা নিয়মিত পরামর্শ দিচ্ছে। আবহাওয়া অফিসের এখনো পর্যন্ত যে পূর্বাভাস, সহসাই কিন্তু আসলে বৃষ্টির দেখা মিলছে না। ফলে তাপমাত্রা কিন্তু দিনে দিনে আরো কিছুটা বাড়তে পারে। ফলে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুসংবাদ দিতে পারে না আবহাওয়া অফিস। কলি, জিসান, আপনাকে ধন্যবাদ। এমনিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে অবস্থা, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। এর মধ্যে ঈদের লম্বা ছুটির ফাঁদে দেশ। এই সময়ে ফাঁকা ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা করছে নগরবাসী। যদিও র্যাব, পুলিশ বলছে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি পাড়া মহল্লায় জোরদার করা হয়েছে টহল। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 25 মার্চ ভোর 4টা র্যাবের পোশাক পরে এভাবেই ধানমন্ডির বহুতল ভবনে প্রবেশ করে 20 থেকে 25 জন দুর্বৃত্ত। অভিযানের নাম নিয়ে তছনছ করে পুরো বাড়ি। লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। বেধড়ক মারধর করা হয় ভবনের স্টাফদের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন হযবরল অবস্থার মধ্যেই এবার ঈদে 9 দিনের লম্বা ছুটি। এরই মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঈদের আগে পরের ফাঁকা শহরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাজধানীবাসী। এবছর তো আপনার লম্বা ছুটি পাইছি, তারপরে লম্বা ছুটি করব না, কারণ যে পরিস্থিতি আমাদের বাসা যদি কেউ চুরি হয়ে যায়, খাওয়া উঠে, তাহলে তো এটা তো নিরাপত্তা কে সরকার তো দিতে পারবে না। ফাঁকা হয়ে গেলে আরো ভয়াবহ অবস্থা হতে পারে। কখন কে কোন দিক থেকে সন্ত্রাসী, চুরি, ডাকাতি এইসব হইতে পারে বেশি। আর একটু নিরাপত্তা জোরদার করা হয়, সেটা আমাদের জন্য নিরাপদ, কারণ অনেকেই তো এখন ছুটিতে দেশের বাড়িতে চলে যাবে। ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তা নিয়ে কি ভাবছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ইতিমধ্যে আমরা যে বিভিন্ন আবাসিক এলাকা, তারপরে বাণিজ্যিক এলাকা, এগুলার বিশেষভাবে কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের সাথে কয়েকবার বৈঠকও করেছি এবং প্রত্যেকের করণীয়
কি সে ব্যাপারে আমরা নির্দেশনাও দিয়েছি। ঈদের নিরাপত্তা উপলক্ষে আমাদের র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অলরেডি আমাদের র্যাব ফোর্সের সদর দপ্তর থেকে সকল ব্যাটালিয়নকে এই অনুযায়ী ঈদের নিরাপত্তা নিশ্চিত করবে বিভিন্ন ইনস্ট্রাকশন প্রদান করা হয়েছে। যে ইনস্ট্রাকশনের অংশ হিসাবে আপনারা আমাদের র্যাবের বিভিন্ন টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। এর মধ্যে ধরেন যে টহল কার্যক্রমকে আমরা অলমোস্ট দ্বিগুণ করেছি। ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 15 দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে ঢাকা মহানগরীতে অন্তত 15,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি পাড়া মহল্লায় কাজ করবে অক্সিলারি ফোর্স। প্রায় সময় দেখতে পাই অনেক জায়গাগুলোতে দেখা যায় সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেলে যখন একটা ভিডিও ফুটেজ প্রয়োজন হয় তখন সেটা রেকর্ড পাওয়া যায় না। তো আমরা নগরবাসীকে অনুরোধ করব সিসি ক্যামেরা লাগানোতেই শুধু শেষ সীমাবদ্ধতা না থেকে এই যে ঘটনাগুলো বা আপনার এলাকার যে পরিস্থিতির সেটা রেকর্ডে যেন পাওয়া যায়, প্রয়োজনে সে ব্যবস্থা যেন করে। ফাঁকা ঢাকায় পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সাজানো হয়েছে নিরাপত্তার বলয়। সাদা পোশাকে যে গোয়েন্দা নজরদারি সেটা এই ধরনের পাড়া মহল্লায় অবজার্ভ থাকবে। আর এছাড়াও যে টহল কার্যক্রমে দ্বিগুণ করা হয়েছে, তারাও আপনার যেসব এলাকা একটু নিরিবিলি বা জনমানব শূন্য এইসব এলাকাতেও তারা টহল কার্যক্রম বজায় রাখবে। এছাড়াও আমাদের ফুড পেট্রোল থাকবে এবং মোবাইল ফোন মোটরসাইকেল টহলও জারি থাকবে। র্যাব বলছে উৎসবের এই সময়কে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। তারপরও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বাহিনীর সদস্যদের। কোনো ধরনের থ্রেট বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ভূরাজনীতিতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মধ্যে এই সফরের মধ্যে দিয়ে উন্নয়ন সহযোগীর পাশাপাশি ঢাকা বেইজিং রাজনৈতিক বোঝাপড়াও জোরদার হবে। সবামূলেই পরীক্ষিত অংশীদার চীন, তাই ভবিষ্যতেও বেইজিং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে না বলে ধারণা তাদের। মাহফুজ মিশর রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক সেরেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থান আশা করেন ডক্টর ইউনূস। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করে তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানান তিনি। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকার কথা বলেন চীনা প্রেসিডেন্ট। সই হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক, আর মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। এসব বিশ্লেষণ করে সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর যুক্তরাষ্ট্রে পট পরিবর্তনের বাস্তবতায় এ সফর তাৎপর্যপূর্ণ। চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট এবং কম্পিটিং প্রেশারসগুলি বাংলাদেশের ফরেন পলিসির জায়গা আসলে নাই। এটা রিজিয়নাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে কী ধরনের প্রভাব ফেলবে, আমার মনে হয় যে এই জায়গাতে কোনো তৃতীয় পক্ষের দিক থেকে এই সফরটা না দেখা প্রত্যেকের জন্যই মঙ্গল। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। প্রেসিডেন্ট শি জিনপিং উনি একটা কথা বলছে যে যদি অন্য কোনো দেশের উত্থান হয় বা সফলতা চলে আসে, এটা বাকি কোনো দেশের ব্যর্থতা না। সফরে চীনা ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সেসব আলোচনায়ও ঢাকা বেইজিং সম্পর্ক পরের ধাপে নেওয়ার ব্যাপারে আলাপ করেন তারা। উন্নয়ন অংশীদারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক জোরদারেও অনেকটা একমত ঢাকা বেইজিং। তারা ভবিষ্যতে বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশনগুলি যাতে ভবিষ্যতে আরও টালমাটাল না হয় সেটা নিয়ে নিশ্চয়ই তারা উদ্বিগ্ন থাকবেন। সেই হিসেবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা আসা খুবই স্বাভাবিক। এছাড়াও মায়ানমারের বা বে অফ বেঙ্গলে বা ওভারঅল ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ এবং চীনের মোটামুটি একই ধরনের কনসার্ন আছে। কোনো দেশের সাথে যদি একটা অর্থনৈতিক সম্পর্ক, দৃঢ় সম্পর্ক করতে যায়, তাহলে এই পলিটিক্যাল ব্যাপারটা চলেই আসে। চায়নার একটা সবচেয়ে বড় লজিক্যাল জিনিস হচ্ছে তারা ইন্টারনাল কোনো পলিটিক্সের মধ্যে তারা ইনভলভ হয়নি কোনো দেশের সাথে, এবং বাংলাদেশের সাথেও হবে না।
বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের সাথে আলাপে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার সহ আঞ্চলিক উন্নয়নে জোরালো অবস্থান তুলে ধরার মাধ্যমে ভূ রাজনীতিতে ঢাকার গুরুত্বও তুলে ধরেছেন ডক্টর ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চালককে হত্যা চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের সময় 3 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এখানে মারা গেছেন একজন। ভোরে শ্রীনগরের তন্তর এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ফজরের নামাজের পর যাত্রী বেশে 4 ছিনতাইকারী এটি অটোরিকশায় উঠে পথে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা চেষ্টা করে তারা। আর চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হলে এক ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে ধরা পড়ে বাকি 3 জন। তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হাসপাতালে মারা গেছেন একজন। নাটোর জেলা প্রশাসকের পুরনো ডাকবাংলোর পাশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, একটু জানাবেন ব্যালট পেপারগুলোর সন্ধান পাওয়া গেল কিভাবে, মানে বিস্তারিত এই ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা? কলি, আসলে গতকাল থেকে এই ডাকবাংলোর পাশেই যে পুকুরটা রয়েছে সেই পুকুর থেকে মাছ ধরতে গিয়ে কিন্তু একটি কম্বল পাওয়া যায়। কম্বলের মধ্যে মোড়ানো 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। সেই আগ্নেয়াস্ত্রের খোঁজে আজকেও কিন্তু পুকুরে উদ্ধার অভিযান করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন কিন্তু এই জঙ্গলের দিকে যখন সরকারি গোয়েন্দা সংস্থা এনএসএর সদস্যরা আসেন তখন দেখতে পান যে এখানে গর্ত করে, বিপুল পরিমাণ গর্ত করে কিন্তু এখানে ব্যালট পেপার রাখা হয়েছিল। এখানে 4টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমার চোখে কিন্তু পড়েছে নাটোর 1 আসন এবং নাটোর 2 আসনের ব্যালট পেপার, এবং সবাই ধারণা করছেন যে 4টি আসনেরই ব্যালট পেপার এখানে রয়েছে। যে ব্যালট পেপারগুলো নিয়ম অনুসারে আসলে নষ্ট করে দেওয়ার কথা। নির্বাচন অতিবাহিত হওয়ার 6 মাস পরে এটা একটা কমিটি গঠন হবে, কমিটির মাধ্যমে এটা নষ্ট করে দেওয়া হবে। তবে জেলা প্রশাসনের এনডিসি আমাকে যে বিষয়টি জানিয়েছিলেন যে তার যে পুরনো ডাকবাংলো, সেই ডাকবাংলোতেই ব্যালট পেপারগুলো রাখা হয়েছিল, কিন্তু এখানে এই ব্যালট পেপারগুলো কিভাবে আসলো সে বিষয়ে কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা দেখেছি যে একটা একেবারে প্লাস্টিকের পাইপ রয়েছে, সেই পাইপের মাধ্যমে এখানে পানিও দেওয়া হয়েছিল যাতে দ্রুত এই ব্যালট পেপারগুলো নষ্ট হয়। একদিকে পুকুরে আসলে অস্ত্র উদ্ধার, তার পাশেই সংরক্ষিত এলাকায় আবার ব্যালট পেপার উদ্ধার, সব বিষয় নিয়ে নাটোরে কিন্তু তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং যে নাটোরবাসী বলছেন যে এই বিষয়টি আসলে কিভাবে ঘটেছে, কোথায় থেকে ব্যালট পেপার আসলো, এবং সংরক্ষিত এলাকায় যেহেতু জনসাধারণের প্রবেশাধিকার নিষেধ, সেই পুকুরে অস্ত্র কিভাবে আসলো। ইতিমধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি এখানে এই স্থান পরিদর্শন করেছেন। তিনি আমাদের বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে এই বিষয়গুলো খতিয়ে দেখার। কলি, ধন্যবাদ আপনাকে নাজমুল। ঈদের কেনাকাটায় সরগরম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যমুনা ফিউচার পার্ক। সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন, তার কাছ থেকে জেনে নেব ঈদের কেনাবেচার খবরাখবর। রেদওয়ান, একটু জানাবেন, শেষ মুহূর্ত প্রায় আর মাত্র কিছু ঘন্টা বাকি বলা চলে, কেমন চলছে ঈদের কেনাকাটা? শেষ মুহূর্তে যারা কেনাকাটা করতে এসছেন কি বলছেন? কলি, ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতাদের আগমনে কিন্তু মুখর যমুনা ফিউচার পার্ক। সেই সাথে ক্রেতারা যেটি বলছেন যে যারা আসলে ঢাকা ঈদ করতে চান বা যারা আসলে ঢাকা ঈদ করছেন তারাই কিন্তু মূলত এই শেষ মুহূর্তের যে কেনাকাটা, তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা যমুনা ফিউচার পার্কে এসেছেন। এবং এই শেষ মুহূর্তের কেনাকাটায় বিভিন্ন আউটলেট, বিভিন্ন শপিং দোকানগুলো কিন্তু বিশেষ ছাড় দিয়েছে, যার কারণে তারা কিন্তু বলছেন যে বেশ অনেকটা কম দামেই কিন্তু তারা বিভিন্ন তাদের প্রয়োজনীয় যেসব পণ্য ঈদের জন্য সেগুলো কিন্তু কিনতে পারছেন। সেই সাথে যমুনা ফিউচার পার্কের পক্ষ থেকে কিন্তু যারা এবারের এই যমুনা ফিউচার পার্কে ন্যূনতম 2000 টাকার বেশি শপিং করবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটি রাইফেল ড্র থাকছে, যেখানে আসলে তারা সেই রাইফেল ড্রতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রীও কিন্তু পেয়ে যাচ্ছেন। যার কারণে মূলত যমুনা ফিউচার পার্কে কিন্তু ক্রেতারা বলছিলেন যে তাদের স্বাচ্ছন্দ্যের কথা। সেই সাথে বিক্রেতাদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা যেটি বলছিলেন যে গত কয়েকবারের তুলনায় কিন্তু কয়েক বছরের তুলনায় কিন্তু এবারের যে কেনাকাটা সেটি কিন্তু গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি তাদের কাছে মনে হচ্ছে। লোপা, ধন্যবাদ আপনাকে রেদওয়ান। আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল ঈদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঈদ উল ফিতর উদযাপিত হবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে। মুসলিমদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে চলছে কেনাকাটা, অন্যদিকে ঈদের নামাজের জন্য প্রস্তুত মসজিদ এবং ঈদগাহ। প্রিয়জনদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল, নিজ নিজ এলাকার পানে ছুটছেন বহু মানুষ।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ঈদের আয়োজনও তাই বড়। বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবে পারছেন ছুটছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। কর্তৃপক্ষ বলছে এবার ঈদে ভ্রমণ করছেন প্রায় 15 কোটি মানুষ। আমি এখানে কাজ করি, কিন্তু ঈদের সময় পরিবারের সদস্যদের সাথে আনন্দ করতে বাড়ি ফিরে যাই। আমার মাকে খুব মিস করি, তাই ঈদের সময় যেভাবেই হোক বাড়ি ফিরে যাই। বরাবরের মতোই অবশ্য ঈদ উদযাপনের সবচেয়ে বর্ণিল প্রস্তুতি উপমহাদেশে। ভারত পাকিস্তানের মুসলিমরা ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। পোশাকের সাথে মিলিয়ে শেষ মুহূর্তে চলছে সাজগোজের অনুষঙ্গ কেনার পালা। ঈদের শেষ মুহূর্তের এই কেনাকাটা সবচেয়ে ভালো লাগে। পুরো শপিং মল যেন জীবন্ত হয়ে ওঠে। ঈদের অবিচ্ছেদ্য অংশ অতিথি আপ্যায়ন। চলছে নানা মুখরোচক রান্নার প্রস্তুতি। ঈদের ঐতিহ্যবাহী খাবার ক্লেচা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ইরাকের নারীরা। এদিকে ঈদের জামাতের জন্য প্রস্তুত মসজিদ এবং ঈদগাহগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অসহায় সেজে আশ্রয় নিয়ে এক পরিবারের 4 শিশুকে কৌশলে অপহরণের সময় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে উদ্ধার 4 শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে রংপুর রেলওয়ে স্টেশনের 4 শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন এক নারী। রেলওয়ে পুলিশ শিশুদের উদ্ধার করে ওই নারীর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে অপহরণ মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার নারীর তপুধন এলাকায় আশিকুল ইসলামের বাড়িতে অসহায় সেজে আশ্রয় নেয়। বৃহস্পতিবার নারীর তপুধন এলাকায় আশিকুল ইসলামের বাড়িতে অসহায় সেজে আশ্রয় নেয় আদরি বেগম। পরদিন ইফতারের পর কৌশলে ওই পরিবারের 6 থেকে 12 বছরের 4 শিশুকে নিয়ে উধাও হয় তিনি, এবং বিষয়টি পুলিশকে জানালে স্টেশন, বাস টার্মিনাল এলাকায় টহল জোরদার করে শিশুদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে আদরি বেগম সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। সন্দেহ হওয়ার কারণে ওই মহিলাকে আমরা আটক করি। আটক করে ওই হারানো বাচ্চাদের ছবির সঙ্গে মিলিয়ে দেখি। তাৎক্ষণিকভাবে আমরা কিছুটা সামঞ্জস্য পাই এবং মহিলার কথাবার্তায় সন্দেহ হয়। আমরা মহিলাকে আটক করে বাচ্চাগুলোকে আমাদের হেফাজতে নিয়ে আসি। সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। আহত অন্তত 3000 মানুষ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালায় শহর। প্রতি সেকেন্ডে কমে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই চলছে উদ্ধার তৎপরতা। এদিকে থাইল্যান্ডেও 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চোখের সামনে এভাবেই ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন। মাথা গোজা ঠাঁই এভাবে হারিয়ে যেতে দেখে শুধু আর্তনাদি করতে পারেন মিয়ানমারের বাসিন্দারা। ভূমিকম্পের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্যাগোডা। আফটারশকে ধসে পড়ছে সেগুলো। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালা শহর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অঞ্চলটির বেশিরভাগ অবকাঠামোই ধসে পড়েছে। জান্তা সরকারের নানা কড়াকড়ি আর নিষেধাজ্ঞার কারণে হতাহত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। প্রতি সেকেন্ডে কমে আসছে বিধ্বস্ত ভবনের ইট কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। ভূমিকম্পের সময় আমি স্কুলে ক্লাস নিচ্ছিলাম। মনে হলো পুরো দুনিয়াটা কাঁপছিল। সবাই ভয়ে টেবিলের নিচে আশ্রয় নেয়। জীবনে এতটা ভয় আগে কখনো পাইনি। এখনো আমার পরিবারের সদস্যরা ট্রমার মধ্যে আছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা। এই অবস্থায় ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে দেশটির জান্তা সরকার। প্রাণহানির সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি। নিহতের সংখ্যা আরও বাড়বে এমন সংখ্যা আমাদের। এই অবস্থায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য বিশ্ববাসীর কাছে সহায়তা কামনা করছি। অন্যদিকে থাইল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী ব্যাংককে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় 6.4 মাত্রার আরও একটি আফটারশক। থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।